হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে মডার্ন ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার ক্লাস 12-এর অ্যাটম। ক্লিয়ার? তো অ্যাটম জিনিসটা কি না, বহু প্রাচীনকালে আমাদের প্রাচীন ভারত বিজ্ঞান চর্চায় যথেষ্ট উন্নত ছিল। তো প্রাচীনকালে ভারতীয় দার্শনিক কণাদ প্রথমে বললেন যে পদার্থ অসংখ্য ছোট ছোট কণা দ্বারা গঠিত। তো তারপর আরও যত সায়েন্স ডেভেলপ হলো, গ্রিক দার্শনিকরা বললেন, যেমন ডেমোক্রিটাস, তারা কি বললেন, পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এবং এগুলো অবিভাজ্য, ঠিক আছে, যেগুলোকে ভাঙা যায় না। তো আরও ডেভেলপ হয়ে একটা সময় ডাল্টনের পরমাণুবাদ এলো। ডাল্টনও কী বললেন না, ডাল্টনও বললেন যে পদার্থ অসংখ্য ছোট ছোট কণা দ্বারা গঠিত এবং এই কণাগুলোকে ভাঙা যায় না। ক্লিয়ার? এটা হচ্ছে ডাল্টনের পরমাণুবাদ। কিন্তু আরও যত সায়েন্স ডেভেলপ হলো, যত বেশি আমরা জানতে পারলাম, তারপর দেখা যাচ্ছে এই অ্যাটম, এইগুলো কিন্তু ভাঙা যায়। একটা অ্যাটমকে যদি ভাঙি তাহলে আমরা এখানে কি পাবো না, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এবং কিভাবে থাকে না, একটা জায়গা হচ্ছে, এটা হচ্ছে নিউক্লিয়াসে নিউট্রন থাকে, প্রোটন থাকে, এর চারপাশে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে, ঠিক আছে। ইলেকট্রনের চার্জ নেগেটিভ, ঠিক আছে। আর এর মধ্যে হচ্ছে ইলেকট্রন, এইগুলো হচ্ছে নেগেটিভ চার্জ। নিউট্রন হচ্ছে নিউট্রাল, কোনো চার্জ নেই। আর প্রোটন হচ্ছে পজিটিভ তড়িৎ। তাহলে আমরা এইখানটা নিউক্লিয়াসটা কি, এটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসটা কি হচ্ছে পজিটিভ তড়িৎ। কেন না, প্রোটনটা যেহেতু পজিটিভ তড়িৎ। তো এগুলো আমরা জানবো। তো এরপর যেটা জানবো যে তাহলে আমাদের কি জিনিসটা আমরা জানতে পারলাম যে ইলেকট্রন, আমাদের অ্যাটমকে ভাঙা যায়, অ্যাটম ইজ ব্রেকেবল, এবং অ্যাটমও ছোটো ছোটো পদার্থ দ্বারা গঠিত। সেগুলো হচ্ছে নিউট্রন, প্রোটন এবং ইলেকট্রন। তো একটা ইলেকট্রনের চার্জ 1e সমান কত, 1.6, এটা আমরা জেনে এসেছি, ইন্টু 10⁻⁻19 কুলম। ক্লিয়ার? আচ্ছা, এবং এই চার্জটা কি, এই চার্জ হচ্ছে নেগেটিভ চার্জ, দ্যাট ইজ নেগেটিভ। প্রোটনের চার্জ কত, প্রোটনের চার্জ একই, 1p সমান কত, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা কি চার্জ, এটা হচ্ছে পজিটিভ চার্জ। ক্লিয়ার? তাহলে একটা ইলেকট্রন আর একটা প্রোটনের ডিফারেন্স কি না, তাদের মধ্যে চার্জের পরিমাণটা সমান, বাট ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ চার্জ আর প্রোটনটা হচ্ছে পজিটিভ চার্জ। ক্লিয়ার? এবং প্রোটনের মাস ইলেকট্রনের মাসের থেকে অনেক বেশি। আর নিউট্রনটা কি, নিউট্রনটা হচ্ছে নিস্তড়িত, নিউট্রনের কোনো চার্জ নেই। নিউট্রনের চার্জ কত, 0 কুলম, ঠিক আছে। এটা হচ্ছে নিউট্রাল পার্টিকেল, কোনো চার্জ নেই। তো এরপর আরেকটা যেটা জিনিস জানবো যে ইলেকট্রনের আপেক্ষিক আধান বা রিলেটিভ চার্জ। রিলেটিভ চার্জ মানে বা আপেক্ষিক আধান, আপেক্ষিক আধান বা এটাকে ইংলিশে বলা হয় রিলেটিভ চার্জ বা রিলেটিভ চার্জ। এই জিনিসটা কি, রিলেটিভ চার্জ জিনিসটা হচ্ছে যে ইলেকট্রনের রিলেটিভ চার্জ হচ্ছে E/m, মানে পার ইউনিট মাসে কত পরিমাণ চার্জও ক্যারি করছে সেইটা। তাহলে 1E/m এটা সমান কত লিখতে পারি, আমাদের ইলেকট্রনের চার্জ আমরা জানি, ইলেকট্রনের চার্জ কত না, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। আর আমাদের ইলেকট্রনের মাস কত না, মাস হচ্ছে 9.1 ইন্টু 10⁻31 কেজি। আচ্ছা, এবার ইলেকট্রনের চার্জটা নেগেটিভ, সেই জন্য আমরা এখানে একটা নেগেটিভ সাইন দিতে পারি। তাহলে এইটা যদি করি, তাহলে এইটা করলে আমরা কত পাবো না, -1.76 ইন্টু 10⁻11 কুলম পার কেজি। তাহলে এইটা হয়ে গেল 1E/m, এর ভ্যালু হচ্ছে 1E/m, এর ভ্যালু হচ্ছে -1.76 ইন্টু 10⁻⁻11 কেজি কুলম পার কেজি। E/m আছে, তাহলে আগে কুলম আসবে, কুলম পার কেজি। তাহলে এইটা হয়ে গেল ইলেকট্রনের রিলেটিভ চার্জ বা আপেক্ষিক আধান।
এবার এইটার গুরুত্ব কি না, বিভিন্ন অঙ্ক ক্যালকুলেশনের সময় বা পরীক্ষাগারে বিভিন্ন মান নির্ণয় করার সময় E/m এই জিনিসটা লাগে, এটা একটা তো কনস্ট্যান্ট কোয়ান্টিটি, সেই জন্য আমাদের এই ভ্যালুটা মনে রাখতে হবে। বা বলে দিতে পারে এখান থেকে যে ইলেকট্রনের আপেক্ষিক আধানের মান কত বা রিলেটিভ চার্জের ভ্যালু কত, ঠিক আছে। তাহলে এটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, এর ভ্যালু হচ্ছে 1.76 × 10⁻11 কুলম্ব পার কেজি। ক্লিয়ার? আচ্ছা, এটা হয়ে গেল। নেক্সট আমরা যেটা আসব, তো এই সময়ে পরমাণু নিয়ে বিভিন্ন থিওরি ডেভেলপ করছিল, বিভিন্ন মডেল, ঠিক আছে। তো রাদারফোর্ডের রাদারফোর্ড সর্বপ্রথম এরকম একটা পরমাণু মডেল দেন। তো রাদারফোর্ড পরমাণু মডেলে আসার আগে আমরা একটা জিনিস পড়বো যে আলফা কণার বিক্ষেপণ পরীক্ষা। তো রাদারফোর্ড কি করলেন না, রাদারফোর্ড হচ্ছে আলফা কণা মানে কত, হিলিয়াম-24 মানে পজিটিভ কণার স্রোত। তো একটা তেজস্ক্রিয় পদার্থ থেকে এইখানে একটা আলফা কণার স্রোত নিলেন, এখান থেকে আলফা কণা বেরোচ্ছে। এরপর তিনি কি করলেন না, এখানে একটা সোনার পাত নিলেন, পাতলা সোনার পাত, ঠিক আছে, এবং খুবই পাতলা, প্রায় 10⁻⁻7 মিটার এরকম অর্ডারে পাতলা। এবার তাহলে কি হবে না, এখান থেকে আলফা কণা যাচ্ছে। এবার এত সোনার পাতলা পাতটা নেওয়া হচ্ছে, যার জন্য আমরা ধরে নিতে পারি যখন সোনার পাতের ভিতর দিয়ে এই রেটা যাচ্ছে কেবলমাত্র একটা পরমাণুর সাথেই সংঘর্ষ হবে। এরপর কি হচ্ছে, এইখানে যে একটা প্রতিপ্রভ পর্দা আমরা রেখে দিচ্ছি। তাহলে এরপর যে কি জিনিসটা কি হবে, যে ম্যাক্সিমাম আলফা কণা যে পথে যাচ্ছিল সেই পথেই চলে যাবে। কিছু সংখ্যক আলফা কণা হালকা ডিফ্লেকশন শো করবে, মানে হালকা বেঁকে যাবে। আর আরও খুব কম সংখ্যক আলফা কণা প্রায় 90 ডিগ্রির কাছাকাছি অ্যাঙ্গেলে বেঁকে যাবে বা স্ক্যাটার্ড হবে। আর খুব কম, মানে খুব রেয়ার, খুবই কম, রেয়ার বললে ভুল হবে, খুবই কম, মানে খুবই কম আলফা কণা যে পথে যাচ্ছিল সেই পথে আবার ব্যাক করবে, ঠিক আছে। তো রাদারফোর্ডের বিক্ষেপণ পরীক্ষা থেকে এইটা পাওয়া গেল। তাহলে এইটা কি, এটা না হচ্ছে, এটা হচ্ছে আলফা কণার স্রোত। এটা হচ্ছে আলফা কণার স্রোত। এটা কি, এটা হচ্ছে সোনার পাত। এবার সোনার পাত আমরা নিই কেন, সোনার পাত বা রূপোর পাত ইউজ করতে পারি কারণ এদের পারমাণবিক সংখ্যাটা বেশি, ঠিক আছে। আর এইটা হচ্ছে প্রতিপ্রভ পর্দা। এটা কেন নেওয়া হয় না, এটা নেওয়া হলে আমরা এখানে কোন আলফা কণাগুলো কোথায় পড়ছে সেটা বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে আলফা কণার বিক্ষেপণ পরীক্ষা দিয়ে কি দেখা গেল না, যদি আমরা একটা আলফা কণার স্রোত পাঠাই খুব পাতলা সোনার প্লেটের ভিতর দিয়ে, তখন ম্যাক্সিমাম আলফা কণা সোজা বেরিয়ে যাচ্ছে। কম সংখ্যক আলফা কণা হালকা 1 ডিগ্রি কি 2 ডিগ্রি কোণে ডিফ্লেক্ট করে যাচ্ছে বা স্ক্যাটার্ড করে যাচ্ছে। আর খুবই কম সংখ্যক আলফা কণা 90 ডিগ্রির কাছাকাছি অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করছে। আর খুব কমের মধ্যেও কম সেই আলফা কণাগুলো কী করছে না, যে পথে যাচ্ছিল সেই পথে ব্যাক করছে। ক্লিয়ার? তো এর থেকে রাদারফোর্ড কতগুলো ডিসিশান নিলেন, তো সেই ডিসিশানগুলো বা কনক্লুশানে এলেন, সেই কনক্লুশানগুলো কি সেটা আমরা এখন দেখব। না, ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে রাদারফোর্ড কি দেখলেন না, প্রথম হচ্ছে যে পরমাণুর ভিতর দিয়ে যখন যাচ্ছে তখন আমরা কি হচ্ছে, ম্যাক্সিমাম আলফা কণা যে পথ দিয়ে যাচ্ছিল সেই পথ দিয়েই বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ নো ডিফ্লেকশন। যে পথ দিয়ে যাচ্ছিল সেই পথ দিয়েই বেরিয়ে যাচ্ছে, তাহলে নো ডিফ্লেকশন। তাহলে এ থেকে আমরা কি ডিসিশন নিতে পারি না, পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা, সেই জন্য কোনো এখানে ডিফ্লেকশন হয়নি, যে পথে যাচ্ছিল সেই পথেই বেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবার কিছু সংখ্যক আলফা কণা কি করছে না, খুব হালকা কোণে বেন্ড করে যাচ্ছে। কেন বেন্ড করে যাচ্ছে বা বেঁকে যাচ্ছে সেটা আমরা এখন দেখব। খুব কম সংখ্যক আলফা কণা হালকা বেঁকে যাচ্ছে। এর কারণ হিসেবে আমরা কি বলতে পারি না, এর কারণ হিসেবে বলতে পারি আলফা কণা কি পজিটিভ তড়িৎগ্রস্ত কণা। এবার এর মাঝে মাঝে ইলেকট্রন আছে,
তাহলে ইলেকট্রনগুলোর মধ্যে আলফা কণার মধ্যে কি একটা স্থির কুলম্বিয়ান ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে, অর্থাৎ আকর্ষণ বল কাজ করবে। সেই জন্য খুব কম সংখ্যক আলফা কণা, কিছু সংখ্যক আলফা কণা, কম সংখ্যক বলবো খুব কম, মানে কিছু সংখ্যক আলফা কণাই বলবো, তো কিছু সংখ্যক আলফা কণা হচ্ছে প্রায় 1 ডিগ্রি বা 2 ডিগ্রি কোণে স্ক্যাটার্ড করে যায়, বেঁকে যায়। সেটা হচ্ছে কি না, পরমাণুর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সেইগুলো ইলেকট্রনগুলো নেগেটিভ পোলারিটি, আর আলফা কণা কি পজিটিভ পোলারিটি। তাহলে তাদের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশান কাজ করছে। তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশান যখনই কাজ করছে তখনই কি করবে না, তখনই ও হালকা একটা ডিফ্লেকশান দেখাবে। ক্লিয়ার? আর আরেকটা দেখা যায় যে কিছু সংখ্যক আলফা কণা 90 ডিগ্রি বা তার বেশি করে ডিফ্লেক্ট করে যাচ্ছে। এইটা কেন হচ্ছে না, আমরা কি জানি যে পরমাণুর মধ্যস্থ যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসটা পজিটিভ তড়িৎগ্রস্ত। তাহলে এই নিউক্লিয়াসের কাছাকাছি, এবং নিউক্লিয়াসটা খুব ক্ষুদ্র জায়গায় আছে, খুব ক্ষুদ্র জায়গা ধরে আছে। এবার এই নিউক্লিয়াসের কাছাকাছি যখন যাচ্ছে তখন কি হচ্ছে যে তাদের মধ্যে একটা ফোর্স অফ রিপালসান কাজ করছে, কুলম্বিয়ান ফোর্সের রিপালসান। কেন না, দুটোই পজিটিভ পোলারিটি। তার জন্য কি হচ্ছে, তার জন্য ও বেশি করে বেঁকে যাচ্ছে। ক্লিয়ার? প্রায় 90 ডিগ্রি বা 90 ডিগ্রি থেকেও বেশি করে বেঁকে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে যে কুলম্বিয়ান ফোর্স অফ রিপালসানের জন্য। ক্লিয়ার? আর কি হচ্ছে, খুবই কম সংখ্যক, মানে একদমই কম সংখ্যক আলফা কণা যে পথে যাচ্ছিল সেই পথে ফিরে আসছে। এরকম যেটা একদম আমাদের নিউক্লিয়াসের সোজাসুজি যাচ্ছে, সেটা কি হচ্ছে, সেটা তীব্র আকর্ষণ বলের জন্য আবার কি হচ্ছে, এই পথেই ব্যাক করছে। ঠিক আছে? কারণ এটাও পজিটিভ তড়িৎগ্রস্ত, এটাও তীব্র পজিটিভ তড়িৎগ্রস্ত। তাহলে তাদের মধ্যে একটা প্রচুর পরিমাণে কুলম্বিয়ান ফোর্স অফ রিপালসান তৈরি হচ্ছে, যার জন্য যে পথে যাচ্ছিল সেই পথে ওটা ব্যাক করছে। ক্লিয়ার? তো এইগুলো থেকে রাদারফোর্ড কি বললেন না, রাদারফোর্ড বললেন যে পরমাণুর ভিতরের অধিকাংশ স্থানই ফাঁকা, পরমাণুর ভিতরে অধিকাংশ স্থান ফাঁকা, এবং এর ভিতরে একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসটা খুব কম জায়গা জুড়ে থাকে, এটা হচ্ছে নিউক্লিয়াস। আর এর চারপাশে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে, আর এটা হচ্ছে পজিটিভ। এবং এই যে ইলেকট্রনগুলো কেন আবর্তন করছে না, এটা একটা পজিটিভ তড়িৎগ্রস্ত নিউক্লিয়াস। তাহলে এই যে বৃত্তপথে ঘোরার জন্য প্রয়োজনীয় যে অভিকেন্দ্র বলটা, সেটা কে যোগান দিচ্ছে না, এদের দুজনের মধ্যে কুলম্বিয়ান ফোর্স অফ অ্যাট্রাকশান। ক্লিয়ার? কারণ এটা নেগেটিভ পোলারিটি ইলেকট্রনটা, আর আমাদের নিউক্লিয়াসটা কি পজিটিভ পোলারিটি। তাহলে এদের মধ্যে কুলম্বিয়ান ফোর্স অফ অ্যাট্রাকশান যেটা হচ্ছে, বা কুলম্বিয়ান আকর্ষণ বল, সেইটা কি করছে, এদেরকে চারপাশে ঘুরতে সহায়তা করছে। তো এইটা হলো রাদারফোর্ডের পরমাণু তত্ত্ব। তো রাদারফোর্ডের পরমাণু তত্ত্বর আরেকটা জিনিস, যে এই যে পরমাণু মডেলটা বা রাদারফোর্ডের পরমাণু তত্ত্ব, সৌরজগতের সঙ্গে বেশ কিছু সাদৃশ্য আছে। কেমন সাদৃশ্য না, আমরা জানি যে সৌরমণ্ডলের বেশিরভাগ স্থানই ফাঁকা, এখানেও সৌরমণ্ডলের বেশিরভাগ স্থান ফাঁকা। সেখানে সৌরমণ্ডলে কী হয়, সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘোরে, এখানেও নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে। ক্লিয়ার? আর আরেকটা জিনিস যেটা একটা বৈসাদৃশ্য আছে, যে আচ্ছা বৈসাদৃশ্য যেটা হচ্ছে, এইখানে যে রাদারফোর্ডের পরমাণু মডেলে যে ইলেকট্রনগুলো ঘুরছে, সেটা কেন ঘুরছে, এর জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলকে যোগান দিচ্ছে না, সেটা হচ্ছে নিউক্লিয়াস এবং ইলেকট্রন, এদের মধ্যবর্তী কুলম্বিয়ান ফোর্স অফ অ্যাট্রাকশান। ক্লিয়ার? কিন্তু সৌরজগতের ক্ষেত্রে কী হচ্ছে, গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশান। এটা যদি সান হয়, এটা যদি আর্থ হয়, তাহলে কী হবে, যে কুলম্বিয়ান ফোর্স অফ গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশান তাদের মধ্যে কাজ করছে, যার জন্য ওটা ঘুরছে। তো এইটা হলো সৌরমণ্ডলের সাথে রাদারফোর্ডের পরমাণু মণ্ডলের ডিফারেন্স। আরেকটা ডিফারেন্স আছে, যে এইখানেই দুটো ইলেকট্রন একই কক্ষপথে আবর্তন করতে পারে, কিন্তু সৌরমণ্ডলের ক্ষেত্রে একটা কক্ষপথে একটাই কেবলমাত্র গ্রহ আবর্তন করতে পারবে। তো এগুলো আমরা 9-10-এ পড়ে এসেছি। তো এরপর আমরা যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস পড়ব, সেটা হচ্ছে রাদারফোর্ড তো একটা পরমাণু মডেল দিলেন, কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু ত্রুটি আছে, কিছু জিনিস রাদারফোর্ড ব্যাখ্যা করতে পারেনি, সেইগুলো এখন পড়ব। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। রাদারফোর্ড পরমাণু মডেলের ত্রুটি। রাদারফোর্ডের পরমাণু মডেলে মেনলি দুটো ত্রুটি আছে। কি কি ত্রুটি না, এক হচ্ছে পরমাণুর অস্থায়িত্বতা,
বা আনস্টেবিলিটি অফ অ্যাটম। প্রথম হচ্ছে আনস্টেবিলিটি অফ অ্যাটম। বা পরমাণুর অস্থায়িত্বতা, বা পরমাণুর অস্থায়িত্বতা। এইটা মানে কি না, প্রথম কথা হচ্ছে যে রাদারফোর্ড কি বললেন না, রাদারফোর্ড বললেন যে একটা নিউক্লিয়াস আমাদের পজিটিভ তড়িৎগ্রস্ত, তার চারপাশে ইলেকট্রনগুলো এইভাবে ঘুরছে। ক্লিয়ার? তাহলে নিউট্রন পজিটিভ তড়িৎগ্রস্ত, এর চারপাশে ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করছে। তাহলে এবার এইভাবে যে ইলেকট্রন যখন ঘুরছে, ইলেকট্রনটা একটা চার্জ পার্টিকেল, এবং এইভাবে যখন ঘুরছে তখন কি হচ্ছে, সেখানে একটা বৃত্তপথে ঘুরছে। তাহলে বৃত্তপথে ঘোরা মানে কি, তার একটা অভিকেন্দ্র ত্বরণ থাকবে। ত্বরণের ডিরেকশন কি, টুয়ার্ডস সেন্টার থাকবে, মানে টুয়ার্ডস নিউক্লিয়াস অল টাইম। যদি এখানে থাকে তখন কত হবে, এই বরাবর হবে, আবার এখানে যখন থাকে তখন এই বরাবর হবে। তাহলে তখন কি হবে, যে সবসময় একটা অভিকেন্দ্র ত্বরণ থাকবে। আবার ম্যাক্সওয়েলের ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্সের ল ওয়াইজ আমরা বলতে পারি, বা সনাতন পদার্থবিদ্যার সূত্র অনুযায়ী একটা বলতে পারি, একটা চার্জ পার্টিকেল যখন একটা ত্বরণ সহ ঘুরবে তখন সে কী করবে, শক্তি রেডিয়েট করবে, শক্তি বিকিরণ করবে। তাহলে ইলেকট্রনগুলো যখন এইভাবে ঘুরছে, তাহলে এইভাবে ইলেকট্রনটা একটা চার্জ পার্টিকেল, তাহলে সেই চার্জ পার্টিকেলটা একটা অভিকেন্দ্র ত্বরণ নিয়ে বৃত্তপথে ঘোরা মানে সেখানে একটা অভিকেন্দ্র ত্বরণ জেনারেট হবে। তাহলে তাহলে একটা ত্বরণ নিয়ে একটা চার্জ পার্টিকেল ঘুরছে, তাহলে কী হবে, ইলেকট্রনটা এনার্জি রেডিয়েট করবে। এবার এই ইলেকট্রনটা যত এনার্জি রেডিয়েট করবে তত কী হবে, তত ওর এনার্জি কমতে থাকবে। তাহলে এনার্জি কমতে কমতে একটা সময় কী হবে, এ নিউক্লিয়াসের উপর আপতিত হবে বা ধাক্কা মারবে নিউক্লিয়াসকে। যত এনার্জি কমবে তত এর কী হবে, কক্ষপথটা কমবে। তাহলে কক্ষপথ কমতে কমতে একটা সময়ে নিউক্লিয়াসের উপর আপতিত হবে। তাহলে নিউক্লিয়াসের উপর যদি আপতিত হয় তাহলে কী হবে, যে নিউক্লিয়াসের অস্তিত্বটা বিপন্ন হবে। তাহলে আমরা কিন্তু সেটা বাস্তব ক্ষেত্রে দেখি না। বাস্তব ক্ষেত্রে কী দেখেছি, যে বাস্তব ক্ষেত্রে দেখেছি যে পরমাণু স্টেবল। তাহলে আমাদের এই যে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল এইটার ব্যাখ্যা দিতে পারছে না। রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী কী হচ্ছে, যে অনুযায়ী পরমাণু আনস্টেবল হওয়ার কথা, কিন্তু আমাদের প্রকৃতপক্ষে পরমাণু কি স্টেবল বা স্থায়ী। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল এইটা ব্যাখ্যা দিতে পারছে না। তাহলে আমি আরেকবার রিক্যাপ করছি যে কেন এটার আনস্টেবিলিটি অফ অ্যাটম রাদারফোর্ডের পরমাণু মডেল ওয়াইজ না, রাদারফোর্ডের পরমাণু মডেল রাদারফোর্ডের নিউক্লিয়াসটা কি পজিটিভ তড়িৎগ্রস্ত, তার চারপাশে ইলেকট্রনটা ঘুরছে। আর ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্সের ল ওয়াইজ কী হয়, যে একটা ইলেকট্রন যখন এইভাবে ঘুরছে বা চার্জ পার্টিকেল যখন একটা ত্বরণ নিয়ে ঘোরে, মানে এখানে যখন বৃত্তপথে ঘুরছে তার মানে একটা অভিকেন্দ্র ত্বরণ থাকবে। তাহলে একটা চার্জ পার্টিকেল যখন একটা ত্বরণ নিয়ে গতিশীল হবে তখন সে কী করবে, সে সবসময় একটা এনার্জি রেডিয়েট করবে। তাহলে এই ইলেকট্রনের এনার্জিটাও রেডিয়েট করবে। রেডিয়েট করতে করতে একটা সময় কি ইলেকট্রনের এনার্জিটা কমতে থাকবে। রেডিয়েট করা মানেই ও কমবে। তাহলে যখনই কমতে থাকলো তখনই কী হবে, যে একটা সময়ের কক্ষপথ ছোটো হতে থাকবে এবং ছোটো হতে হতে একটা সময় নিউক্লিয়াসের উপর আপতিত হবে। তার ফলে নিউক্লিয়াসের স্থায়িত্বটা কী হবে, বিপন্ন হবে। কিন্তু আমরা প্রকৃতপক্ষে কী জানি, যে পরমাণু হচ্ছে স্টেবল। ক্লিয়ার? পরমাণু হচ্ছে স্থায়ী। তাহলে পরমাণুর এই আনস্টেবিলিটি অফ অ্যাটম এটা আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারছি না। প্রকৃতপক্ষে আমরা কী জানি, পরমাণু স্টেবল। আর সেকেন্ড কেস যেটা হচ্ছে, সেকেন্ড কেস হচ্ছে রেখা বর্ণালী বা ডিসক্রিট স্পেকট্রাম বা লাইন স্পেকট্রাম। আচ্ছা, দুই হচ্ছে আমরা আরেকটা জিনিস হচ্ছে যেটা আমাদের এইরকম ভাবে রাদারফোর্ডের পর সেকেন্ড যেটা পরমাণু মডেলের ত্রুটি, সেটা হচ্ছে যে নিরবিচ্ছিন্ন বর্ণালী, নিরবচ্ছিন্ন বর্ণালী বা কন্টিনিউয়াস স্পেকট্রাম। এটাকে বলা হয় কন্টিনিউয়াস স্পেকট্রাম। কন্টিনিউয়াস স্পেকট্রাম জিনিসটা কি, যখন হচ্ছে এই যে আমরা বললাম যে এখানে একটা চার্জ পার্টিকেল আছে, এইখানে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করছে। তাহলে ইলেকট্রনের চার্জ নেগেটিভ আর নিউক্লিয়াসের চার্জটা পজিটিভ। তাহলে এবার যখন এইভাবে ঘুরছে তখনও কী হবে, একটা এনার্জি রেডিয়েট করবে। আর এই এনার্জি রেডিয়েটের ফলে আমরা একটা স্পেকট্রাম পাবো। এবার রাদারফোর্ডে এইভাবে যখন ঘুরছে, তো ও যখন এনার্জিটা রেডিয়েট করছে সেটা একটা কন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়ার কথা,
কিন্তু প্রকৃতপক্ষে আমরা হাইড্রোজেন বর্ণালী, হিলিয়াম বর্ণালীর ক্ষেত্রে আমরা কি পাই? ডিসক্রিট স্পেকট্রাম পাই বা লাইন স্পেকট্রাম পাই, ঠিক আছে, যেগুলো কন্টিনিউয়াস নয়, নিরবিচ্ছিন্ন বর্ণালী নয়। তাহলে কি হলো না, কন্টিনিউ আমরা অ্যাকচুয়ালি যখন এইভাবে ঘুরছি আমরা এখান থেকে নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া উচিত বা কন্টিনিউয়াস স্পেকট্রাম একটা পাওয়া উচিত, যেহেতু ও এনার্জিটা রেডিয়েট করছে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা কি দেখছি না, হাইড্রোজেন বর্ণালী বা হিলিয়াম বর্ণালীর ক্ষেত্রে আমরা ডিসক্রিট বা লাইন স্পেকট্রাম পাই, ঠিক আছে, যেটা কন্টিনিউয়াস নয়। তো রাদারফোর্ডের পরমাণু মডেল এইগুলো কিন্তু ব্যাখ্যা করতে পারেনি। ক্লিয়ার? তাহলে এবার যত দিন যাচ্ছে তত আরও ডেভেলপ হচ্ছে, এরপর বোর, সোমারফিল্ড এই সমস্ত তত্ত্বপত্র এলো। তাহলে এখান থেকে পরীক্ষায় যে মেন জিনিসগুলো আছে, রাদারফোর্ডের পরমাণু মডেল কি, রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি কি, এইটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সঙ্গে সৌরজগতের সাদৃশ্য, রাদারফোর্ডের পরমাণু মডেলের সাথে সৌরজগতের বৈসাদৃশ্য। আর এখান থেকে আরেকটা কোশ্চেন আছে যে রিলেটিভ আপেক্ষিক আধান বা রিলেটিভ চার্জ ইলেকট্রনের কত, এই জিনিসগুলো। ঠিক আছে, আজকে এখানেই থাক, পরের দিন দেখা হবে নেক্সট ক্লাসে।